এরপর সে গ্রামে অন্যান্য ব্যক্তিদের কুইক ব্রাউন ফক্স কাছে lives যায় in the dark. মহাজনের অন্যায়ের কথা বলতে, কিন্তু তারাও ফাতেমাকে সাহায্য করে না। সবাই আমাকে ফিরিয়ে দেয়, কেউ আমার দিকে তাকিয়েও দেখেনি। পুরো গ্রাম সেদিন আমার কষ্ট দেখেও না দেখার ভান করেছিল। কয়দিন পর আমার স্বামীর অবস্থা আরো খারাপ হলো। শ্বাস নিতে পারছিল না। আমি বুঝতে পারছিলাম সে আর বাঁচবে না। আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার দৌড়ে গেলাম ওই শয়তান মহাজনের বাড়ি। দরজা খোল মহাজন, তুই আমার স্বামীর খুনি। তুই টাকা না দেওয়ার কারণে সে আজ মরে যাচ্ছে। আমার টাকা এক্ষুনি ফেরত দে, নাহলে আমি এখানে চিৎকার করে সবাইকে জানিয়ে দেব যে তুই একটা জালিম। মহাজন রাগান্বিত হয়ে বেরিয়ে আসে। কে এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকেই হুমকি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বশির, এই হারামজাদিকে ঘাড় ধরে বের করে দে। মহাজনের চাকর বশির ফাতেমাকে টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করে। ছাড় আমাকে, আমার টাকা না নিয়ে আমি যাব না, তোদের আমি ছাড়ব না। কে বেশি কথা বলছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো, দেখি তোকে কে বাঁচাতে আসে। রাগের মাথায় মহাজন ফাতেমাকে গলা চেপে ধরে এক সময় ফাতেমা মারা যায়। মালিক, এ কি করলেন আপনি? ও তো মরে গেছে। মহাজন প্রথমে ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নেয়। মরেছে ভালোই হয়েছে, আপদ গেছে। শোন, কেউ যেন কিছু না জানে। রাতের আধারে একে বাঁশবাগানের পাশে পুঁতে ফেলবি। যা বলছি তাই কর, মুখ খুললে তোরই দশা হবে। ওই রাতে আমার স্বামীও বিনা চিকিৎসায় মারা গেল। আর ওই শয়তানটা আমার লাশটাকেও গুম করে ফেললো। আমার একটা দাফনও হলো না, একটা জানাজারও হলো না। আমার অতৃপ্ত আত্মা এই গ্রামে আটকে গেল। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। তোমার সাথে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য। মহাজন একটা পশু, কিন্তু তুমি যে নিরীহ মানুষদের মারছ এটাও তো ঠিক নয়। বশির মাঝি ছেলে বা অন্য যারা মারা গেছে তারা তো তোমার কোনো ক্ষতি করেনি। ক্ষতি করিনি। যখন আমি সাহায্যের জন্য সবার ধারে ধারে ঘুরছিলাম, তখন তাদের বাবারা ভাইয়েরা কোথায় ছিল? সময় তো চোখ বন্ধ করে রেখেছিল। তাদের নিরাপত্তায় আমার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি মানছি তাদের অন্যায় হয়েছে, কিন্তু একজনের অন্যায়ের শাস্তি আরেকজনকে দেওয়া যায় না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এর বিচার করাবো। আমি পুরো গ্রামের সামনে মহাজনের মুখোশ খুলে দেব। আমি প্রমাণ করবই যে সেই তোমার খুনি।